আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে এইচএসসি পরীক্ষা প্রস্তুতি 2027 এই ক্লাসে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ভূগোল প্রথম পত্র তৃতীয় অধ্যায় সৃজনশীল প্রশ্ন উত্তর আলোচক হিসাবে আছি আমি মোহাম্মদ আকবর ইচ্ছাদ। এই প্রশ্নটা 2023-2025 সালে শিক্ষা বোর্ডে এসেছিল তৃতীয় অধ্যায় থেকে, এবং এখান থেকে সাধারণত একটা বা দুইটা প্রশ্ন হয়। প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা সাধারণত 3 নম্বর প্রশ্ন ছিল। আজকে আমি এই প্রশ্নটা আলোচনায় আসবো বা সমাধান করার চেষ্টা করব। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে কি বলা আছে যে পর্বত থেকে উৎপন্ন হয়। এ থেকে পরিষ্কার বোঝা যায় এটা নদীর কথা বলা হয়েছে, নদীর বিভিন্ন পর্যায়ের কথা বলা হয়েছে। সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ নদী সাগরে মিলিত হওয়ার আগে ঘোড়ার খুরের মতো জলাশয় সৃষ্টি করে, যেটা সাগরে মিলিত হওয়ার আগে শেষ গতির আগে যে অশ্বক্ষাকৃতির হ্রদ সৃষ্টি হয় সেটাকে বলা হয়েছে। অর্থাৎ প্রথমটা হচ্ছে আপনার প্রথমটা যে বায়ুর নদীর যে পার্বত্য গতি সেটাকে বোঝানো হয়েছে এবং বিভিন্ন গতি বোঝানো হয়েছে। এখন দেখি প্রশ্ন কি আছে। প্রশ্ন আছে মোহনা কাকে বলে। এগুলো আমি পর্যায়ক্রমে আলোচনায় আসি। লোহা মিশ্রিত মৃত্তিকা কিভাবে বিচূর্ণী সংঘটিত হয় ব্যাখ্যা করো। বিশেষ করে অক্সিডেশন বা জারণ বোঝানো হয়েছে। উদ্দীপকে ইঙ্গিতকৃত পর্যায়ে কয়ের বর্ণনা দাও, অর্থাৎ প্রাথমিক অবস্থা পার্বত্য পর্যায়ে, নদীর যে পার্বত্য পর্যায় সেটাকে বোঝানো হয়েছে ও বর্ণনা দিতে বলা হয়েছে। উদ্দীপকে গ পর্যায়ে ইঙ্গিতকৃত ভূমির গঠন প্রক্রিয়া বিশ্লেষণ করো, অর্থাৎ গ পর্যায়ে যে অশ্বক্ষুরাকৃতি লয় অক্সবো লেক তৈরি হয়, সেই অক্সবো লেক বা অশ্বক্ষুরাকৃতি হ্রদের গঠন প্রক্রিয়া বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমরা প্রশ্নে সরাসরি কাকে বলে মোহনা সেখানে চলে আসি। খুব সহজ সহজ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। মোহনা কাকে বলে। নদী যখন কোনো সাগর, মহাসাগর, হ্রদ বা অন্য কোনো জলাশয়ের সাথে মিলিত হয় তখন সেই মিলনস্থলকে মোহনা বলা হয়। চমৎকার একটা সংজ্ঞা। কি বলা আছে, নদী যখন কি হয় কোনো সাগর, মহাসাগর বা অন্য হ্রদ বা অন্য কোনো জলাশয়ের সাথে মিশে মিলিত হয় তখন সেই মিলনস্থলকে এখানে যেমন মোহনা বলে। এখানে দুইটা নদী এদিক থেকে এদিকে আসছে এবং এখানে একটা মোহনা তৈরি করেছে, সাগর মহাসাগরে জলাশয়ে মিলিত হয়েছে। এছাড়াও আরো সহজভাবে এটাকে বলতে গেলে এতটুকু লিখলে এক পাওয়া যাবে, নদীর পতিত স্থানকে মোহনা বলে। এর উপরে সহজ সংজ্ঞা হয় না। নদী যেখানে পতিত হয় এই স্থানটাকেই মোহনা বলে। মোহনাতে অধিকাংশই বদ্বীপ সৃষ্টি হয়। যেমন বঙ্গোপসাগরে যেখানে গঙ্গা মিলিত হয়েছে সেই স্থানকে গঙ্গার মোহনা বলে। একটা উদাহরণ দেওয়া হয়েছে। এত বেশি না লিখলেও চলবে যেহেতু 1 নম্বর, আমি একটু ব্যাখ্যার জন্য এটা বলেছি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে লৌহ মিশ্রিত মৃত্তিকাতে যে বিচ্ছুরণী ভবন, রাসায়নিক বিচ্ছিন্ন ভবন সংঘটিত হয়, যে বিচ্ছিন্ন সংঘটিত হয় সেটাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। সমাধানে যদি আমরা আসি, লোহা মিশ্রিত মাটিতে মূলত রাসায়নিক বিচ্ছুরণ জারণ প্রক্রিয়ায় ক্ষয়প্রাপ্তি হয়। এই কথাটা আগে লিখলে 1 নম্বর পাওয়া যাবে। লৌহ মিশ্রিত মাটিতে মূলত রাসায়নিক বিচ্ছিন্ন ভবন বা জারণ প্রক্রিয়ায় ক্ষয়প্রাপ্তি হয়। যেমন বিচ্ছুরণী ভবনকে আমরা যান্ত্রিক বিচ্ছিন্ন ভবন, রাসায়নিক বিচ্ছিন্ন ভবন এবং জৈবিক বিচ্ছিন্ন ভবন এই 3টা ভাগে ভাগ করেছি। তার মধ্যে দ্বিতীয়টা হচ্ছে রাসায়নিক বিচ্ছুরণী ভবন। রাসায়নিক বিচ্ছুরণী ভবনের একটা প্রক্রিয়া হচ্ছে আহ জারণ বা অক্সিডেশন প্রক্রিয়া। কিভাবে এটা ঘটে সেটা ব্যাখ্যা করতে বলছে যে বাতাসে থাকা অক্সিজেন মাটির আর্দ্রতা বা পানির লোহার সংস্পর্শে রাসায়নিক বিক্রিয়া ঘটায়। কি বললো যে বাতাসে যে অক্সিজেন থাকে এবং মাটিতে যে পানি থাকে লোহার সংস্পর্শে এসে সেটা বিক্রিয়া ঘটায়।
ফলে কি হয়, এর ফলে লোহা ফেরাস অক্সাইড থেকে ফেরিক অক্সাইডে রূপান্তরিত হয় এবং মাটিতে এক ধরনের মরিচা পড়ে এবং লিমোনাইট তৈরি হয়, এবং সেই লিমোনাইট সাধারণত খণ্ড বিখণ্ড হয়ে বিচ্ছিন্ন ভবন সংঘটিত করে। প্রভাবটা কি, এই মরিচা পড়ার কারণে মাটির ভিতরের খনিজগুলো নরম ও ভঙ্গুর হয়ে যায় এবং সহজে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ আছে একটা সহজ ব্যাখ্যা। এখানে লৌহ মিশ্রিত মৃত্তিকা, এখানে অক্সিডেশন ঘটেছে, এতে পানি মিশ্রিত থাকে এবং বায়ুর অক্সিজেন মিশে রাসায়নিক বিক্রিয়া করে প্রথমে লৌহ অক্সাইড তৈরি করে বা ফেরাস অক্সাইড তৈরি করে। ফেরাস অক্সাইড পানির সঙ্গে ফেরিক অক্সাইড তৈরি করে। ফেরিক অক্সাইড তারপরে লিমোনাইট তৈরি করে ঠিক যে মরিচা পড়ে সেই মরিচা ভিতরে হালকা হয়ে যায় এবং শিলারাশিকে চূর্ণ বিচূর্ণ করে এবং বিচূর্ণী ভবন ঘটায়। এইটাই মূলত আলোচ্য বিষয় ছিল। এবার আরো একটি জারণ বা অক্সিডেশন প্রক্রিয়াকে যদি আমরা আরো একটু সুন্দরভাবে ব্যাখ্যা দিতে যাই, এইভাবে লিখলেও হবে। অক্সিডেশন বা অক্সিজেন শিলারাশিকে চূর্ণ বিচূর্ণ করতে পারলেও না পারলেও বায়ুতে অধিক জলীয় বাষ্প থাকলে তা রাসায়নিক প্রক্রিয়ায় শিলারাশি খণ্ড বিখণ্ড করতে পারে। অক্সিজেন এরূপ রাসায়নিক ক্রিয়াকে অক্সিডেশন বলে। এখানে আসলে যেহেতু ভূগোল বিষয়, এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ফেরাস অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, মানে এই লোহা বা ফেরাস অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ফেরাস অক্সাইড তৈরি করে 2FeO। ফেরাস অক্সাইড তৈরি করে, এই ফেরাস অক্সাইড অক্সিজেনের সঙ্গে আবার মিশে 4FeO ও 3O2 মিলে 2Fe2O3 ফেরিক অক্সাইড তৈরি করে। ফেরিক অক্সাইড পানির সঙ্গে মিশে, এই যে Fe2O3 H2O পানির সঙ্গে মিশে কি করে, লিমোনাইট তৈরি করে। অর্থাৎ Fe2O3 H2O যদি পারা যায়, এটা লিখলে আরো সুন্দর হয়। এটাই মূলত ঘটনা। তাহলে আমরা এই ব্যাখ্যাটা যদি কেউ দিতে পারে তাহলে তো তার 2 নম্বর অবশ্যই সে পাবে। আর তাছাড়া যদি এই সূত্রটা মনে না থাকে, এই রাসায়নিক বিক্রিয়াটা মনে না থাকে, তাহলে সে আগের টুকু লিখলেও বা আগের যে উত্তরটা দেওয়া হলো ততটুকু লিখলেও সে পূর্ণ নম্বর পেয়ে যাবে। তাই যাই হোক, আমরা গ নম্বর প্রশ্নে আসি। গ নম্বর প্রশ্নে হচ্ছে যেটা বলা হয়েছে, নদীর উদ্দীপকের ক পর্যায়ের বর্ণনা দেওয়া হয়েছে। ক পর্যায়ে অর্থাৎ কি, দেখি এখানে কি প্রশ্নের উত্তর কি চাইছে, কি বলা হয়েছে। যদি সেখানে জ্ঞানটা খুঁজে বের করা যায়, উদ্দীপকের ক পর্যায়টার মধ্যে পার্বত্য পর্যায় বা ঊর্ধ্বগতি, সেটা কি হলো, পার্বত্য পর্যায় উদ্দীপকের পর্বত থেকে উৎপন্ন হয়ে সমভূমিতে নামার পূর্ব পর্যন্ত। এই যে পর্বত থেকে উৎপত্তি হয়ে সমভূমিতে মিলিত হওয়ার পূর্ব পর্যন্ত আহ নদীর এই অবস্থাকে সাধারণত নদীর পার্বত্য পর্যায় বা ঊর্ধ্বগতি বলা হয়। এর বিবরণ যদি আমরা একটু সংক্ষেপে দিতে যাই, যেমন তীব্র স্রোত এই পর্যায়ে নদীর তীব্র স্রোত থাকে, খাড়ায় ঢাল থাকে। এই পর্যায়ে নদীর গতিপথের ঢাল খুব খাড়া থাকে, ফলে নদীর স্রোতের বেগ এবং পানির শক্তি অত্যন্ত তীব্র হয়। এই যে নদীর যে ঢালটা অত্যন্ত খাড়া থাকে এবং উপর থেকে পানি আসে বলে এটা গতিবেগ অত্যন্ত বেশি থাকে। এবং এটা কি হয়, এর ফলে নিম্নক্ষয় তীব্র স্রোতের কারণে নতুন তলদেশ খাড়াখাড়ি ভাবে আহ কেটে গভীর করে। এই পর্যায়ে পার্শ্বক্ষয়ের চেয়ে নিম্নক্ষয় বেশি হয়, অর্থাৎ এই পর্যায়ে এই যে পার্শ্ববর্তী এলাকা নদীর ক্ষয় না হয়ে নিম্নক্ষয়টা বেশি হয়। এটুকু যদি আমরা বুঝি, তারপরে কি হয়, সৃষ্ট ভূমিরূপ, এরপরে সৃষ্ট কি ভূমিরূপ হয়, গিরিখাত তৈরি হয়, ক্যানিয়ন তৈরি হয়, জলপ্রপাত তৈরি হয় এবং ভি অক্ষরের মতো উপত্যকা বা ভি আকৃতির ভি শেপ ভ্যালি তৈরি হয়। এই পার্বত্য পর্যায়ে সৃষ্টি হয়। এতটুকু বহন ক্ষমতা তীব্র স্রোতের কারণে নদী বড় বড় পাথর, নুড়ি এবং বালু সহজে ভাসে গড়িয়ে নিচের দিকে নিয়ে চলে যেতে পারে। এইটুক ব্যাখ্যা দিলেই মূলত 3 পাওয়া সম্ভব। খুব কঠিন ভাবে প্রশ্নের উত্তর লেখার দরকার নাই। আসলে প্রশ্ন যেটা বলতে চেয়েছে, উদ্দীপক যেটা বলতে চেয়েছে, সেটা সঠিক সমাধান দিতে হবে। তাহলেই পূর্ণ নম্বর পাওয়া সম্ভব।
কিন্তু ভুল লিখলে 0 পাওয়া যাবে। তো যাই হোক, এবার আমরা ঘ নম্বর প্রশ্নে আসি। ঘ নম্বর প্রশ্ন যেটা আছে, উদ্দীপকে ঘ নম্বর যে প্রশ্নটা, সেটা হচ্ছে কি বলা হয়েছে, উদ্দীপকের গ পর্যায়ে ইঙ্গিতকৃত ভূমির গঠন প্রক্রিয়া। গ পর্যায়ে ইঙ্গিতকৃত উদ্দীপকের গ পর্যায়ে সাগরে মিলিত হওয়ার আগে গুড়ার খুরের মতো জলাশয় বলতে অশ্বক্ষুরাকৃতির হ্রদ বক্স বলে কে নির্দেশ করা হয়েছে। এইটুকু লিখতে পারলে কি নির্দেশ করা আছে, ওয়াক্স বলে অশ্বক্ষুরাকৃতির হ্রদ, যেটার ব্যাখ্যা আমার আরো অনেক ভিডিওতে আছে। এটি নদীর বার্ধক্য পর্যায় বা নিম্ন গতির একটি প্রধান বৈশিষ্ট্য। এর গঠন প্রক্রিয়া নিম্নে বিশ্লেষণ করা হলো। এটা ঠিক প্রশ্নের উত্তর যেভাবে দিতে হয় সেভাবে লেখা আছে। প্রথম হচ্ছে, এই যে অশ্বক্ষুরাকৃতি নদী আঁকা বাঁকা গতি, অর্থাৎ নদী বাঁকা গতি থাকতে হবে। সমভূমির শেষ অংশে নদীর স্রোত কমে যায়, ফলে নদী সোজা পথে না চলে সাপের মতো এঁকে বেঁকে চলতে শুরু করে, একে নদীবাঁক বলা হয়। এই যে আঁকে বেঁকে নদী এইভাবে চলতে শুরু করে, একে নদীর বাঁক বলা হয়। পলি সঞ্চয় বা অবতল ক্ষয়, নদী বাঁকের বাইরের দিকে অবতল অংশে স্রোতের আঘাতে মাটি ক্ষয় হয় এবং অন্যদিকে ভেতরের দিকে উত্তল অংশে স্রোত কম থাকায় পলি এবং বালু জমতে শুরু করে। কি হয়, এক সময় এইটা, এই যে পার্শ্ববর্তী অঞ্চল, এই যে মুখটা এই যে দেখা যাচ্ছে, এই নদী তার গতিপথ পরিবর্তন করে ফেলে, এখানে বালু জমতে শুরু করে। তখন কি হয়, এই পাশটা উঁচু হয়ে যায়, নদী তার গতিপথে আর একটা পথ খুঁজতে শুরু করে। এরপরে কি হয়, বাঁকের ঘাড় পাকা হওয়া, যেটাকে বলা হয়েছে ক্রমাগত ক্রমাগত কি বলা হয়েছে যে ঘাড়ের বাঁক শুরু হওয়া, ক্রমাগত একদিকে ক্ষয় অন্যদিকে সঞ্চয়ের ফলে নদীর দুটি বাঁকের মধ্যবর্তী ঘাড় বা অংশটি ক্রমশ সরু হয়ে যায়। এই যে ঘাড় বাঁকাটি, এটা খুব সরু হয়ে যায়। এরপরে কি ঘটে, সরাসরি পথ অতিক্রম, বন্যার সময় বা পানির চাপ বাড়লে নদী তার বাঁকা পথে না গিয়ে সেই সরু অংশটি কেটে সরাসরি সোজা পথে প্রবাহিত হয়। তখন এই পানি বা বন্যার সময় এদিকে না যেয়ে সরাসরি এদিকে এই গতিপথ পরিবর্তন করে ফেলে। তখন কি হয়, হ্রদ সৃষ্টি হয়। মূল নদী সোজা হয়ে যাওয়ার পর পরিত্যক্ত বাঁকা অংশটিতে পলি জমে নদীর মূল ধারা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। থেকে এই বিচ্ছিন্ন অংশটি দেখতে ঘোড়ার খুরের মতো দেখায় এবং এতে পানি জমে হ্রদের সৃষ্টি হয়। এভাবেই বর্ষাকৃতির হ্রদ সৃষ্টি হয়। এবং এখানে যখন পলি জমে এটা এটা বন্ধ হয়ে যায়, নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায়। এবং এইটা কিন্তু একেবারে একটা ঘোড়ার পায়ের খুরের মতো দেখায়। এই যে অশ্বক্ষুরাকৃতির হ্রদ, মাঝখানে স্থলভাগ আছে, যে হ্রদটা সৃষ্টি হয়, এটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ বা ঘোড়ার পায়ের মতো খুরের সৃষ্টি হয়। যাই হোক, আজকের আমি 3 নম্বর প্রশ্নটা আলোচনা করলাম, তৃতীয় অধ্যায়ের ভূগোল প্রথম পত্রের। এটা প্রায় এই ধরনের প্রশ্ন এখানে এসে থাকে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।